আমন্ত্রণ ডিবিসি নিউজের বিশেষ আয়োজন নির্বাচনের হিসেব নিকেশে। দেখছিলেন সংবাদ শিরোনাম, আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। দর্শক, আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন জামায়াত ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিস্টার ফখরুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আয়োজনে। নির্বাচনের হিসেব নিকেশ নিয়ে আলোচনা করতে চাই আমরা, সেই সাথে আজকে ফাগুন এবং ভালোবাসা দিবসেরও শুভেচ্ছা আপনাদের। আমি ব্যারিস্টার ফখরুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটি নির্বাচনের জন্য আমাদের দীর্ঘ প্রতীক্ষা ছিল এবং একটা লম্বা সময় পর বলা চলে আমরা আসলে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেখেছি, যেই নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। 50টির মতো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলো এবং সেই নির্বাচনে এক ধরনের হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখলাম। সেই নির্বাচন নিয়ে আসলে কি বলার আছে? যদিও জামায়াত এখন বলছে যে বেশ কিছু আসনে তারা আসলে পুনরায় ভোট গণনা করার কথা বলছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক যারা আমাদেরকে দেখছেন, এবং সর্বপ্রথম আমি অভিনন্দন জানাই বিএনপিকে অ্যাজ এ দল হিসেবে। অবশ্যই তারা বিজয়ী, এবং অভিনন্দন জানাই সারা বাংলাদেশে যারা এই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে। যেমনটি আপনি বলেছেন যে অনেক বছর তিত্তের কাকের মতো আমরা অপেক্ষা করেছি একটি সুন্দর নির্বাচনের জন্য, এবং মানুষ তার গণতান্ত্রিক অধিকার যেন ভয়ভীতিহীন একটি পরিবেশে তারা এইটা উপভোগ করতে পারেন। সো আমার মনে হয় ইতিহাস সাক্ষী যে এই নির্বাচনটা ঠিক তেমনই একটি নির্বাচন হয়েছেন। এখানে মানুষ উৎসব করে ঈদের মতো আনন্দ করে মানুষ ভোট কেন্দ্রে গিয়েছেন, ভোট দিয়েছেন। জামাতের পক্ষ থেকে অবশ্যই কয়েকটি আসনের বিষয়ে, অলমোস্ট 30টা আসনের বিষয়ে রেগুলেটরি কোশ্চেন তারা রেজ করেছেন, এবং আমি মনে করি যে এইটা ইরেগুলারিটিজের ব্যাপারে যে কোশ্চেন, সেই কোশ্চেনের সমাধান আমি মনে করি ইসি সেটা দিতে পারবেন, অথবা যে প্রক্রিয়ায় হোক সেটা একটা পর্যায়ে গিয়ে পৌঁছবেন। বাট যেহেতু এই পর্যন্ত 30টি আসনের ব্যাপারে শুধু অভিযোগপত্র তারা রেডি করেছেন, বাকিগুলোর ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো পর্যালোচনা অথবা আনুষ্ঠানিক কোনো সেই ধরনের অভিযোগ আসেনি। সেই হিসাবে 30টিকে ধরলেও আমরা বিএনপিকে বিজয়ী হিসেবে ধরে নিচ্ছি। সেজন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং আমি মনে করি জুলাই বিপ্লবের পরে একটি সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আজকে আমাদের জনাব তারেক রহমান যেই উদ্যোগ নিয়েছেন যে কালকে উনি আমির জামাতের বাসা যাবেন, নাহিদের বাসা যাবেন, এটাকে স্বাগতম জানাই। এবং এই জায়গাটাতে আমি আসতে চাইছিলাম, এই যে পরিবর্তন রাজনীতিতে, এই যে পরিবর্তন, নির্বাচনের সময় আমরা একটা সহিংসতা ছাড়া নির্বাচন দেখলাম দীর্ঘদিন পর। আমরা নিশ্চয়ই সবাই নিজেদের ভোটাধিকারও প্রয়োগ করেছি, এবং সেই ভোটাধিকার কিন্তু আমরা যথেষ্ট সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পেরেছি বেশিরভাগ ক্ষেত্রেই। এই সংস্কৃতির পরিবর্তনের ধারাটা নির্বাচন শেষ হয়ে গেলে আমরা দেখেছি বিগত সময়গুলোতে পরিবর্তন হতে আর খুব একটা সময় লাগতো না, কিন্তু এবারে আসলে আমরা চাই এই পরিবর্তনটা থাকুক, জনগণের কথাই রাজনৈতিক দলগুলো ভাবুক। সেই জায়গাটিতে আমরা কি এসে দাঁড়াতে পারছি কিনা? সম্পূর্ণরূপে পারছি না। আপনারা দেখছেন যে গত 2 দিনে প্রায় 3 জন লোক মারা গেছেন, যে অভিযোগই থাকুক না কেন, এবং সেটা বলা হচ্ছে যে সেটা বিএনপির দিকেই অভিযোগটা, এবং তারা জামাতের কর্মী ছিলেন। তো আমি মনে করি যে সেই জায়গাটায় আমরা এখনও পৌঁছতে পারিনি, বাট আমি এটা বিশ্বাস করি যে বিশাল একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি, যে এই পরিবর্তনের জন্যই হয়তোবা আমি বলবো স্পার্ক অফ মুভমেন্ট, যেই টক্সিক একটা সিচুয়েশান মাত্র আমরা ওভারকাম করলাম, সেটা আস্তে আস্তে সমাধান হবে। আর এই যে রাজনীতিবিদরা যে উদ্যোগটা নিয়েছেন, আপনারা দেখছেন যে আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে অত্যুক্তি হবে না এটা বলা যে হয়তোবা এটাই প্রথম যে বিরোধী দল পরিষ্কারভাবেই একদম খোলামেলা ওয়েলকাম জানানো, এটাও যেমন একটা কালচার। আবার আজকে জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন এবং যেটা আমরা জানতে পারলাম, সেটাও কিন্তু এটাই প্রথম। তো এইগুলার এই ইন্ডিকেশনটা আমি মনে করি যে পজিটিভ, এবং জেনজি এবং যারা জুলাই আন্দোলনে, এবং আমরা ওভারঅল দেশবাসী আমরা যেটা প্রত্যাশা করেছি, এবং এখনও সেই প্রত্যাশা নিয়ে আমরা আছি, আমার মনে হয় সাম এক্সটেন্ট সেটার দিকে আমরা আগাচ্ছি। ভবিষ্যতে আশা করি যে এই হৃদ্যতাটা থাকবে। আর একটি কথা না বললেই নয়, দেখেন আমি আমার বন্ধুবান্ধবদেরকে প্রায় দুষ্টামি করে বলি যে বিএনপির ভাইরা তো আসলে একটু সেলফিশ, একটু গ্রিডি। এটার কারণ হচ্ছে 91 সালে আমার জীবনের প্রথম ভোট, সেটা আমরা বিএনপিকে দিয়েছি, কারণ তখন জোট ছিল। 96 সালে আমার জীবনের দ্বিতীয় ভোট, সেটাও আমরা বিএনপির জন্য ভোট করেছি, আমিই করেছি, আমরাও করেছি। 2001 সালেও কিন্তু একটা সাংঘাতিক রকম ঐক্যবদ্ধ নির্বাচনের মাধ্যমে আমরা কিন্তু এক জায়গায় ছিলাম। আজকে পট পরিক্রমে হয়তো এটা স্বাভাবিক এই পর্যায়ে আসাটা,
তো সেই ক্ষেত্রে আমরা 3বার আপনাদেরকে ভোট দিলাম, একবার আমাদেরকে দিন, তো সেটা তো তারা করেনি। সেজন্য মাঝে মাঝে বলি সেটা তো আসলে গণতান্ত্রিক অধিকার, কে কাকে ভোট দিবেন, এই গণতান্ত্রিক সৌন্দর্যটাই আসলে আমরা দেখতে চাইছি। আমি মনে করি যে এটা এই কালচারটা, এই হৃদয়তাটা এবং এই রাজনৈতিক শিষ্টাচার এটা থাকা উচিত, এবং আমি মনে করি আমরা সেটা অ্যাচিভ করতে পারবো সবার যদি আগ্রহ থাকে। জি, আজাদ মজুমদার, একটা লম্বা সময় আসলে আপনাদের উপরে একটা বেশ চাপ গেছে, একটু জানতে চাই চাপটা আসলে যেমন অনুভব করছিলেন এখন কেমন লাগছে? এই নির্বাচনটা কতখানি সুষ্ঠু হয়েছে? এবং প্রধান উপদেষ্টা বারবার বলছিলেন তিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চান বাংলাদেশকে, এবং নির্বাচনের দিনও তিনি বলেছেন একটি নতুন বাংলাদেশের জন্মদিন। কি মনে করছেন এখন এই যে নতুন বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, নতুন করে নির্বাচনের গণতান্ত্রিক ধারায় আসলে নির্বাচনের মধ্য দিয়ে আমরা ট্রেনে চড়া শুরু হলো বাংলাদেশে, এখন কেমন লাগছে? ধন্যবাদ আপনাকে। এখন অনেক ভারমুক্ত লাগছে, কারণ আমাদের অন্যতম প্রধান দায়িত্ব ছিল নির্বাচন, এবং এটা বলতে পারেন সর্বশেষ দায়িত্ব, এবং মানুষ শেষটাই মনে রাখে সবচেয়ে বেশি, এবং আমাদের শেষটা সুন্দর হতে যাচ্ছে, এটা আনন্দের বিষয়। আপনার এই যে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন, যে এই পরিবর্তনটা আমাদের খুব কাঙ্ক্ষিত ছিল, এবং আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই পরিবর্তনটার জন্যই কাজ করেছে 1.5 বছর, এবং এই কাজটা শুধু যে মানে একটা নির্বাচনেই শেষ হয়ে গেছে বা এই পরিবর্তনটা আমরা একটা নির্বাচনেই দেখব এরকম না। প্রত্যাশা আছে যে আমাদের রাজনীতিতে যে পরিবর্তনের ধারাটা এখন সূচনা হলো, এটা আমাদের সংস্কৃতিতে যোগ হবে। পরবর্তীতে আমরা এই জিনিসগুলো সবসময় দেখতে পাবো। যারা বিজয়ী হয়েছেন তারা সংযম প্রদর্শন করবেন, যারা জিততে পারেননি তারা বিজয়ীকে অভিনন্দন জানাবেন, এবং আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যারা রাজনীতি করেন বা তাদের সবার তো আসলে লক্ষ্য মানুষের মঙ্গল, দেশের কল্যাণ। সো সবাই মিলেমিশে দেশের কল্যাণের জন্য কাজ করবেন, এটা ছিল আমাদের প্রথম চাওয়া, এবং আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়া। আমরা সেই চাওয়াটা আমরা দেখেছি যে তার কিছু প্রতিফলন এই নির্বাচনে দেখেছি। আজাদ মজুমদার, নানান রকমের কিন্তু আমরা দেখেছি অভিযোগ ছিল, এবং পক্ষে বিপক্ষে সরকারের দিকে আঙুল তুলে নানানভাবে কিন্তু অভিযোগ করা হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। নির্বাচন পরবর্তী সময়েও কিছু কিছু অভিযোগ পাওয়া গেছে, বড় ধরনের কোনো সংঘাত সহিংসতা ছাড়া আমরা একটি নির্বাচন পার করেছি। এখন আসলে রাজনৈতিক দলগুলো যে অভিযোগগুলো করছে, বিশেষ করে জামায়াত ইসলামী বা এনসিপির পক্ষ থেকে যে অভিযোগগুলো এসছে, সেই অভিযোগগুলো নিয়ে আপনারা কি ভাবছেন? দেখেন, বাংলাদেশ কোনো আইডিয়াল কোনো কান্ট্রি না। আমরা আইডিয়াল কান্ট্রি করার চেষ্টা করছি। আমাদের দেশে যখন কোনো নির্বাচন হয় কিছু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, খুব স্বাভাবিক, এটা একেবারে অপ্রত্যাশিত কিছু না। কিন্তু এই ত্রুটি বিচ্যুতিগুলো ইচ্ছাকৃত কিনা প্রথম কথা হলো সেটা দেখার বিষয়। আর দ্বিতীয়ত যে ত্রুটি বিচ্যুতিগুলো দেখা গেছে এগুলো রেকটিফাই করার কোনো চেষ্টা আছে কিনা। আমি মনে করি যদি কোনো ভুল ত্রুটি হয়েও থাকে, ভোট গণনাতে যদি টেবুলেশনে কারো কোনো ভুল গণনা, এগুলো অনিচ্ছাকৃত। কারণ নির্বাচনটা আমরা শান্তিপূর্ণ করতে পেরেছি সবার সম্মিলিত ইচ্ছাতেই, কিন্তু এটা শুধু সরকার চাইলেই হতো না, রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করতে হতো, পাশাপাশি ভোটারদেরও সহযোগিতা বা স্বতঃস্ফূর্ততা প্রয়োজন ছিল। এই যে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে কিন্তু আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচনটা হয়েছে। ফলাফল গণনার ক্ষেত্রে অনেক সময় কিছু আবেগও কাজ করে, কারণ যিনি হেরে যান বা হেরে যেতে যাচ্ছেন দেখেন, তার অনেক সময় কিছু ইমোশনাল আউটবাস্টও থাকে, সেটা হয়তো বা প্র্যাকটিক্যালি দেখলে উনি একটু অন্যভাবেও দেখতে পারতেন। এই বিষয়গুলো থাকে নির্বাচন। এই মুহূর্তে কি তাহলে জামাত কিংবা এনসিপি যে অভিযোগগুলো করছে সেগুলোকে আপনি অনেকটা ইমোশনাল আউটবার্স্ট বলেন? না, যেহেতু আমি এই অভিযোগগুলো আসলে কতটা সঠিক বা অভিযোগগুলো কতটা বেঠিক এটা বিচার করার কোনো জায়গায় নাই। সো আমি এগুলো নিয়ে আসলে সেভাবে কোনো মন্তব্য করতে পারবো না, অভিযোগ ঠিক বা বেঠিক। এটা দেখার জন্য আমাদের দায়িত্বপ্রাপ্ত লোক আছেন, বিশেষত নির্বাচন কমিশন এটার জন্য আছেন, তারা দেখবেন তাদের কোথাও কোনো শুধু কিন্তু জামায়াত এবং এনসিপি নয়, খেলাফতে মজলিসও অভিযোগ করেছেন। আপনি যেটি বলছিলেন আসলে যে রাজনৈতিক দলগুলো হেরে যায়, অভিযোগটা মূলত তাদের কাছ থেকেই বেশি আসে। কিন্তু এবারে কিন্তু বিএনপির যে একজন প্রার্থী আছেন ঢাকা 16 আসনের, তিনিও কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আমি সেটাই বললাম যে নির্বাচন পৃথিবী জুড়েই কিন্তু নির্বাচনে ফলাফল নিয়ে রাজনৈতিক
বা যারা হেরে যান তাদের কিছু প্রশ্ন থাকে। এটা আমরা আমেরিকার নির্বাচনেও দেখেছি। আমেরিকার গণতন্ত্র তো একটা ভালো গণতন্ত্র বলেই আমরা সবাই বিশ্বাস করি। তো এটা আমাদের দেশেও আছে, কিন্তু আমরা এই যে এই অভিযোগগুলো এগুলোকে একবার উড়িয়ে দেওয়াও আমার মনে হয় ঠিক না। আবার শুধুমাত্র অভিযোগের ভিত্তিতেই একটা নির্বাচনকে বা একটা দুটো আসনে যিনি নবনির্বাচিত হয়েছেন তার বিজয়কে প্রশ্নবিদ্ধ করা, এগুলো ঠিক না। আমরা মনে করি যে এইসব ক্ষেত্রেও ভবিষ্যতে পরিবর্তন আসবে, আরও মানে এই জিনিসগুলো আরও যত পারফেক্ট করা যায় সেই চেষ্টাটা থাকবে সবার। যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেখান থেকে আমরাও শিখব। শেখ রবিউল আলম, শুরুতেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। 20 বছর পর আবারও রাষ্ট্র ক্ষমতার স্বাদ গ্রহণ করতে যাচ্ছে বিএনপি। দীর্ঘদিন আপনারা লড়াই সংগ্রাম করেছেন। শেখ রবিউল আলম, আপনাকে আমি দীর্ঘদিন আমার এই আয়োজনেও পেয়েছি এবং বারবার আপনারা বলছিলেন যে আপনারা আসলে জনগণের রায় নিয়ে নির্বাচিত হতে চান। অবশেষে সেই জনগণের রায়ের মধ্য দিয়ে বিএনপি কিন্তু নির্বাচিত হয়েছে। একটু শুরুতে জানতে চাই, আমি আমার জায়গাটিতে দাঁড়িয়ে এখন থেকে আজকে থেকে যখন আমি আপনারা যারা নির্বাচিত হয়েছেন তাদের সাথে কাজ করা শুরু করছি, ক্ষমতাকে প্রশ্ন করতে পারবো তো? না, অবশ্যই পারবেন। ক্ষমতার দায়বদ্ধতা রয়েছে, আর প্রশ্ন উত্তর দেওয়াই হচ্ছে ক্ষমতার দায়বদ্ধতা, জবাবদিহিতা। সেটা থাকতেই হবে। যিনি যত ক্ষমতাবান হবেন তত তার দায়বদ্ধতা থাকবে। ক্ষমতা বিজয়ীদের দায়িত্ব বেশি, এবং সেটা আমরা অনুভব করি বিধায় আমাদের চেয়ারম্যান জননেতা তারেক রহমান কিন্তু আগামীকাল আমিরে জামাতের বাসায় যাচ্ছেন, নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন। কারণটা কি? কারণটা হচ্ছে যে যেহেতু আমরা বিজয়ী হয়েছি, আমাদের দায়িত্ব বেশি। আমাদের সবাইকে আস্থায় নেওয়ার প্রয়োজন আছে, আমাদের সবার পাশে থাকার প্রয়োজন আছে। আমরা যদি সরকার গঠন করি, এটা শুধু বিএনপির সরকার না, জাতির সরকার। সেখানে অন্য রাজনৈতিক দলের অধিকার আছে, তাদের সহযোগিতার প্রয়োজন আছে, আমাদেরও তাদের ন্যায্য দাবিকে আমলে নেওয়ার প্রয়োজন আছে। এটাই জবাবদিহিতা, এটাই সৌহার্দ্যতা, সেটা আমরা প্রতিষ্ঠিত করছি। তার মানে হচ্ছে কি, আমরা ক্ষমতা যেতে চলেছি বা শপথ নিতে চলেছি অথবা রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছি, তার জন্য কিন্তু আমাদের কাছে আশা লাগছে না, আমরা তাদের বাসায় যাচ্ছি। এটা জবাবদিহিতারই অংশ, সৌহার্দ্যতার অংশ। সেটা আমরা অতীতেও বলেছি, অতীতেও করেছি। যেমন আমার সমালোচক বলছিলেন যে আমরা কয়েকবার তারা আমাদেরকে ভোট দিয়েছে। আসলে আপনারা খানিকটা স্বার্থপরের ভূমিকা রেখেছেন। ঐক্যবদ্ধভাবে জোটগতভাবে নির্বাচন হয়েছে। যেখানে জামাতের প্রার্থী ছিল সেখানে তো আমরা ভোট দিয়েছি না। জামাত তো শুধু আমাদের ভোট দেয়নি। জামাত কিন্তু একটা কথা বললো না, উনি 2018 সালে ওনাদের নিবন্ধন বাতিল হয়ে গেছিল, নির্বাচন করার সুযোগ নেই, 22টা আসনে ধানের শীষ দিয়ে দিয়েছি আমরা। 2018 নির্বাচনে জামাত নিবন্ধন ছিল না, নির্বাচন করতে পারছিল না, রাজনৈতিক দলই থাকে না। আমরা তখন আমাদের 22টি আসনে ধানের শীষ প্রতীক দিয়ে ওনাদের প্রার্থীদের নির্বাচন করার সুযোগ দিয়েছি। সে কৃতজ্ঞতা জানালো না। কিন্তু রাজনীতিতে এত কৃতজ্ঞতা জানানোর প্রয়োজনও নেই। দায় থাকে, জবাবদিহিতা থাকে, দায় চাপানোর চেষ্টা থাকে, কিন্তু দিন শেষে হচ্ছে রাষ্ট্র, জনগণ প্রাধান্য পাবে। সেই জায়গাটা আমাদের প্রতিষ্ঠিত করা দরকার। আমি মনে করছি সেটা খুব সুন্দরভাবে হচ্ছে। এই যে দীর্ঘদিন পর আসলে আমরা একটা সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে পেলাম, এবং আজাদ হোসেন যেটি বলছেন যে সাধারণত যেই রাজনৈতিক দলগুলো হেরে যায় বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে তারা বেশ কিছু অভিযোগ করেন। একটি অভিযোগ কিন্তু ইতিমধ্যে ব্যারিস্টার ফখরুল ইসলাম করলেন যে এই 2-3 দিনের মধ্যেই আসলে আমরা দেখলাম কয়েকটি খবর এসছে, কয়েকজন হয়তো নিহত হয়েছেন, এবং সেই দায়টাও অনেকটাই তিনি বিএনপির উপরে চাপিয়ে দিয়েছেন। এই যে বিরোধী দল এবং সরকারি দলের এই যে কথার কাটাকাটি, বা এই যে আমরা আসলে বিরোধী দলের প্রতি যে সব সময় আসলে দোষারোপটা চাপিয়ে দেই, এই সংস্কৃতি থেকে এবার আসলে বেরিয়ে আসার সময় এসেছে। গত 1.5 বছর ধরেই তো সবকিছু বিএনপির উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। সবই বিএনপির ব্যর্থতা, বিএনপির এই দোষ, বিএনপির সেই দোষ। জামাত ইসলাম দায় নিয়েছে নাকি কোনো কিছু? ওনাদের যেগুলি দৃশ্যমান হয়েছে, হাতে নাতে ধরা পড়েছে, সেগুলোর কি দায় নিতে চেয়েছে নাকি? চায়নি। সমস্যাটা হচ্ছে একটা নির্বাচন হয়েছে, উত্তেজনা ছিল, জামাত অনেক ভালো করেছে, অভিনন্দন জামাতকে। জামাত এই নির্বাচনে অনেক ভালো করেছে, তারা উল্লেখযোগ্য সংখ্যক আসন পেয়েছে। তারপর হচ্ছে অধিকাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই করার সামর্থ্য তাদের হয়েছে। ঢাকা সিটিতে প্রায় 60টি আসনে তারা জয় পেয়েছে, অনেক ভালো করেছে। এই জন্য আমরাও চাই জামাত আরও ভালো করুক। যত রাজনৈতিক দলগুলি সমৃদ্ধ হবে, শক্তিশালী হবে, গণতন্ত্র টেকসই হবে এবং জবাবদিহিতা তখন বাড়বে। এটা কিন্তু এক খুব সৌন্দর্য রাজনীতিতে। তখনই একটি দল শক্তিশালী হলে অন্য দল যদি জনসমর্থন না থাকে, সাংগঠনিকভাবে দুর্বল হয়, তখন কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সটা থাকে না। তো জামাতের সেই জায়গায় যে উত্তরণ ঘটেছে, এটাকে আমি ইতিবাচকভাবে দেখি। 30টি আসনের কথা উন্না বলেছেন, এভাবে আমাদেরও অনেক অভিযোগ আছে। তবে আমি আজাদ ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, যখন হাড্ডাহাড্ডি লড়াই হয়, অল্প ভোটের ব্যবধানে জয় পরাজয় হয়,
তখন প্রার্থীর একটা ধারণা থাকে যে কিছু হয়েছে কি না, একটা শঙ্কা, একটা আশঙ্কা, বা ধরেন এক ধরনের তিনি মেনে নেওয়া পরাজয়টা একটু কঠিন হয়ে যায়। দেখবেন যে অধিকাংশ আসনে আমার ধারণা হচ্ছে 2000 থেকে শুরু করে 5-7 হাজার ভোটের ব্যবধানে জয় পরাজয় ব্যবধানটা খুব অল্প ছিল এবারে সেই জায়গায় উনরা ওটা চেতেই পারেন, একটা রাজনৈতিক দল পুনর্গণনা চেতে পারেন, পুনরায় ভোটও চাইতে পারেন, যদি সেটা নির্বাচন কমিশন বিবেচনা করবে। তবে আমি যতটুকু দেখেছি 36টা কেন্দ্রে আমি নিজে প্রার্থী হিসেবে গিয়েছি, আমার দেখা যদি আপনি বলেন, আমার দেখা যদি আপনি 88 থেকে আমি নির্বাচনটা দেখি, 88-এর এরশাদের আমলে যে নির্বাচনটা হয়েছিল, তারপর থেকে এই পর্যন্ত দেখা সবচেয়ে ভালো নির্বাচন আমি দেখেছি। দ্বন্দ্ব সংঘাত নেই, মানুষ ভোট দিতে যাচ্ছে, ভোট ব্যবস্থাপনার সাথে যারা জড়িত ছিল, পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, অত্যন্ত নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে তারা আপনার নিরাপদ পরিবেশে অবাধে জনগণ ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে। কাউন্টিং অসাধারণভাবে, আমি কাউন্টিংয়ের সময় বিভিন্ন জায়গায় গিয়েছি, তো আমি যা দেখেছি তাতে আমি মনে করেছি যে রাষ্ট্র নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চমৎকারভাবে ফাংশন করেছে। একটা জায়গায় আমার মনে হয়েছে আরেকটু ধৈর্যের পরিচয় দিয়ে আরেকটু ভোট বান্ধব করা যেত। সেনাবাহিনী কোনো কোনো জায়গায় বল প্রয়োগের প্রয়োজন ছিল না, পরিস্থিতিও তৈরি হয়নি, বল প্রয়োগ করেছে। তারাও তো হয়তো অতি সতর্ক, আরো বেশি আমাদের প্রত্যাশা ছিল, আমরা হয়তো আরো ভালো কিছু দেখতে পারতাম বা করার সুযোগ হয়তো ছিল। আমি একটা বাক্য দিয়ে শেষ করতে চাচ্ছি, সেটা হয়তো তারা মানে কাউকে ফেভার করার জন্য করেছে আমি তা বলছি না। আমি বলছি দুটি জিনিস, নিরাপত্তাও নিশ্চিত করতে হবে, ভোট বান্ধব পরিবেশটাও রাখতে হবে। কিন্তু নিরাপত্তা বেশি নিশ্চিত করতে গিয়ে যে অ্যাকশন মুডে তারা ছিল, তাতে ভোট বান্ধব পরিবেশে কিছু আশঙ্কা তৈরি হওয়ার ফলে ভোট কাস্টিংটা কম হয়েছে। শেখ রবিউল আলম, আপনি কি কথা বলছিলেন যে জামায়াতের সবচেয়ে বড় উত্থান হয়েছে এবং জামায়াত ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়েছে এবারে নির্বাচনের ফলাফল স্বীকৃতি দিয়ে জামায়াতের আমির একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন এবং আজকে শনিবার তিনি সেই স্ট্যাটাসটি সরিয়ে নিয়েছেন। এই জায়গার আলোচনাটিতে আমরা একটু আসতে চাই, একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দর্শক, আমাদের এই বিশেষ আয়োজন নির্বাচনের হিসেব নিকেশ থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন দেখছেন নির্বাচনী হিসেব নিকেশ। ব্যারিস্টার ফখরুল ইসলাম, এবারের নির্বাচনে 300 আসনে যে 299টিতে ভোট হয়েছে এবং সেই আসনে জামাত এবারে ইতিহাসের সর্বোচ্চ ভোট পেয়েছে এবং এই যে জামাত ইসলামী অতীতে রাজধানীতেও আমরা দেখেছি যে কোনো একটি আসনেও তারা সাধারণত জিততে পারেনি। এবারে ঢাকা মহানগরের 15টি আসনে 6টিতে জামাত ইসলামী জয় পেয়েছে। এই জয়কে জামাত ইসলামী কিভাবে দেখছে? ধন্যবাদ। আসলে আমি বলবো যে এই নির্বাচনের জয়টা শুধু জামাতের একা জয় না, এই জয়টা আসলে পুরো দেশের। এই জয়টা দেখেন, একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল শুরু থেকে সরকারের বিরুদ্ধে যে নির্বাচন হবে না, হলেও সেটা সুস্থ হবে না, ইউনূস সাহেব কখনোই নির্বাচন দিবেন না, উনি মানে প্রশাসন থেকে নিজেকে গুটিয়ে নেবেন না, বহু অভিযোগ। এই ন্যারেটিভ থেকে এসে কিন্তু নির্বাচনটা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। দিস ইজ মানে সরকারের পক্ষ থেকে একটা বিশাল বিজয়। এখন আসেন বিএনপির পক্ষ থেকে একটা বিজয়, যে বিএনপি অবশ্যই মানে উইনার ইন দিস রান। সো এটা বিএনপির বিজয়। জামাত ইসলামীর পক্ষ থেকে আমি যদি বিজয়ের লিস্ট করি, দিস হিউজ। ফর এক্সাম্পল দেন একটা দল 18 আসন থেকে 71-77 আসনে যাওয়া, 4-fold মানে জাম্প, ইজ 4 times, ইজ এ হিউজ জাম্প। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে জামাত একটা পাবলিক ওরিয়েন্টেড দল হিসেবে এবং একটা বিরোধী দল হিসেবে সংসদে যাচ্ছে। এবং বিরোধী দলের আমরা যখন লিগ্যাল প্র্যাকটিস করি, যখন আমরা কোর্টে যাই, কোর্টে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা আপনার XYZ এর লয়ার, কিন্তু কোর্টে ঢুকে যাওয়ার পরে কিন্তু আমরা কোর্ট অফিসার। জাজ যেমন একজন মানে কোর্ট অফিসার, আমরা সেই একইভাবে কোর্ট অফিসার। একইভাবে সংসদে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনি বিএনপির প্রতিনিধি, জামাতের প্রতিনিধি, এনসিপির প্রতিনিধি, বাট ওয়েন ইউ এন্টার ইনটু দ্য পার্লামেন্ট ইউ আর দ্য রিপ্রেজেন্টিং দ্য হোল নেশন। সো সেখানে কিন্তু আসলে বিরোধী দলের একটা শক্ত, দে আর দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট অ্যাকচুয়ালি উড সে। সো আমি মনে করি যে জামাতের জন্য এটা একটা হিউজ জাম্প। এখানে একটা প্রশ্ন করি ব্যারিস্টার রফিকুল ইসলাম, আমরা আসলে একটা লম্বা সময় দেখেছি আমির নির্বাচন দেখেছি এবং বিরোধী দলও আসলে সরকারি দলেরই সাজানো বিরোধী দল ছিল। তার মানে একটা লম্বা সময় পর আমরা সত্যিকার অর্থে একটি বিরোধী দল পেতে যাচ্ছি। সেই বিরোধী দলের কিন্তু অনেক বেশি কাজ, সেই বিরোধী দল সত্যিকার অর্থে বিরোধী দলের আসলে যে কার্যক্রম সেটি এবারে আমরা দেখতে পারবো কিনা, জনগণের হয়ে আপনারা সংসদে দাঁড়িয়ে কথা বলবেন কিনা? ধন্যবাদ। আমার মনে হচ্ছে আমাদের যে ম্যান্ডেটটা আমরা জনগণকে দিয়েছি, আমাদের যেই নির্বাচনী ইস্তেহার আমরা দিয়েছি জনগণের কাছে, আমরা বিরোধী দলে থাকার পরেও এটা পরিপূর্ণভাবে কমপ্লাই করার চেষ্টা করব। সো ইন দ্যাট কেস আই উড সে দেন বিএনপি অবশ্যই সিরিয়াস একটা প্রেশারে পড়বে। আমি যদি আমার কাজটা প্রপারলি পারফর্ম করি আর আপনি আমার কনস্টিটিউয়েন্সির পাশের কনস্টিটিউয়েন্সি যদি আপনি সেটা প্রপারলি ফাংশনিং না করেন, যেমন আমি ধরেন এনসিপির কথাই বলতেছিলাম, যে এনসিপিও কিন্তু একদম বিশাল একটা মানে গেইন তাদের জন্য, ফার্স্ট টাইম ইন দ্য
মানে কি বলা এই যায়, প্রশ্নটাও কিন্তু বারবার উঠছে যে এনসিপি আসলে আপনাদের যে ব্র্যান্ড ভ্যালু সেটাকে কাজে লাগিয়েছে নাকি জামায়াত এবার এনসিপির ব্র্যান্ড ভ্যালুকে বেশি I কাজে would say লাগিয়েছে? it's reciprocal. Of course it is reciprocal. আমি কখনোই এই স্বার্থপরতার কথা বলবো না যে জামাতের ব্র্যান্ডিং ইমেজ কাজে লাগিয়ে মানে এনসিপি অনেক কিছু গেইন করেছে, আবার একইভাবে আমরা এনসিপি থেকে কিছুই পাইনি, এইভাবে তো একটা জোট হয় না। আমি মনে করি যে দিস ইজ উইন উইন সিচুয়েশন। এনিওয়ে, এনসিপিও কিন্তু ফার্স্ট টাইম দল হিসাবে তাদের মানে ভালো একটা নাম্বার তারা সিকিউর করেছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে তারা প্রত্যেকেই বিএনপিকে মানে সিরিয়াসলি করার অ্যাকাউন্টেবল করার জন্য, একটা ফাংশনিং বিরোধী দল হওয়ার জন্য যেটা প্রস্তুত করা আছেন দরকার। উই আর ওয়েটিং উইথ দ্য এক্সাইটমেন্ট, দেন শেখ উই রবিউল আলম, উইল পারফর্ম বিএনপি দিস। আসলে সিরিয়াস প্রশ্নের মুখে পড়বে, সিরিয়াস প্রেসারের মধ্যে পড়তে যাচ্ছে বলে যেটি বলছিলেন ব্যারিস্টার ফখরুল ইসলাম, সেই প্রেসারটা আসলে সামাল দেওয়ার প্রস্তুতি বিএনপির আছে কিনা? না, সেই আস্থা তো জনগণ রেখেছে এবং বিএনপিও চায় দায়বদ্ধ এবং জবাবদিহি থেকে রাষ্ট্র ব্যবস্থাপনা করতে। আমরাও আশা করি যে যারা বিরোধী দল হচ্ছে তারা সেটা তো সক্ষম হবে, আমরা তাই আশা করছি। কিন্তু মনে রাখতে হবে সরকার কিন্তু দায়বদ্ধ শুধু বিরোধী দলের উপর থাকে না, আইনসভার উপর থাকে। অর্থাৎ আইনসভাটা এখন যে কারেকশনটা হচ্ছে, ফুল পার্লামেন্টের মধ্যে আমরা যে কারেকশনটা করতে পারছি, সরকার যদি বিএনপি গঠন করছে এটা প্রায় নিশ্চিত। তো বিএনপি যখন সরকার গঠন করবে, কিছু কিছু জায়গায় বিএনপির আইন প্রণেতা যারা আছে, দল থেকে নির্বাচিত হয়েছে, তাদের কাছে জবাবদিহি করতে হবে বিএনপিকে। অর্থাৎ আমরা চাচ্ছি যে সরকার আইনসভার কাছে, অর্থাৎ যদি এভাবে বলেন শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ আইন বিভাগের কাছে জবাবদিহি থাকবে, আর বিচার বিভাগ হচ্ছে এই জিনিসগুলি ঠিকমতো ফাংশন করছে কিনা, কোথায় কোনো ব্যত্যয় ঘটছে কিনা সে ব্যাপারে বিচার বিভাগও স্বতন্ত্রভাবে ফাংশন করবে। অর্থাৎ জনগণের ক্ষমতায়নটা হতে যাচ্ছে। প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি, প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র, একটা ধরনের কার্যকর পার্লামেন্ট, সেটা খুব কাঙ্ক্ষিত, সেটা হতে চলেছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সরকার বিরোধী দল দায় কারো কম না। আমরা এও আশা করছি যে বিরোধী দল যথাযথভাবে দায়িত্ব পালন করে, শুধু বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা না, বিরোধিতা করার আগে রাষ্ট্রে সেটা কতটুকু ন্যায্যতা পায়, জনগণের স্বার্থ কতটুকু রক্ষা করে এবং রাষ্ট্রে সেটা বাস্তবায়ন করার প্রক্রিয়াটা নিশ্চিত আছে কিনা। শুধু সস্তা জনপ্রিয়তার জন্য বিরোধিতা যদি করা হয়, তখন হয় কি, এক পক্ষ যখন লাইনচ্যুত হয় তখন দেখা গেল সরকারও লাইনচ্যুত হতে বাধ্য হয়। দায়বদ্ধতা এবং জবাবদিহিতা দুজনেরই আছে, দুটি পক্ষের দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে, সেটার জন্য সবাই ধারণ করে। যে জামায়াত ইসলামী বিএনপির জন্য যথেষ্ট শক্তিশালী বিরোধী দল হতে যাচ্ছে এবং সেই চাপ সামলানোটা বিএনপির জন্য খানিকটা কঠিন হতে যাচ্ছে না, আপনি আমার প্রশ্ন তো বলেছি আমরাও চাই ওনারা আরো শক্তিশালী বিরোধী দল হয়ে সেই চাপ আমাদের উপর প্রয়োগ করুক। জনগণ যেহেতু আমাদের উপর আস্থা রেখেছে, ডেফিনেটলি আমরা সেই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। বিএনপি জানে হাউ টু ম্যানেজ, হাউ টু লিড, হাউ টু কন্ডাক্ট, এটা বিএনপি জানে। বিএনপি বারবার রাষ্ট্র ব্যবস্থাপনায় অভিজ্ঞ রাজনৈতিক দল, বিরোধী দলে থেকেও সফল হয়ে আপনার পার্লামেন্টে ফাংশন করেছে। আমি আরও মনে করছি জামাত ইসলাম প্রথম বিরোধী দল হতে যাচ্ছে এবং একটা শক্তিশালী বিরোধী দল দাবি করছে। এটা দাবি করছে, কিন্তু তাদের যেহেতু এই ধরনের অভিজ্ঞতা কম, না সরকারে না বিরোধী দলে, সেটা তারা জেনে বুঝে যদি করতে পারে, ডেফিনেটলি জাতির জন্য সুসংবাদ। আর যদি বিরোধী দলের ভূমিকাটাও না বোঝে, যেহেতু এর আগে বিরোধী দল হওয়ার সুযোগও তাদের হয়নি, প্রথম হয়েছে, জনগণ আস্থা রেখেছে, ডেফিনেটলি সেখানে তাদের সফল হওয়া দরকার। সেটার জন্য তারা জেনে বুঝে সেই ধরনের একটা সফল বিরোধী দল হতে সক্ষম হয়, সেটা হলো আমার কথা। শুধু রাজনৈতিক বিরোধিতা না, শুধুমাত্র বিতর্ক তৈরি করা না, রাষ্ট্র ব্যবস্থাপনায় যাতে মানে আপনার জনগণ এবং রাষ্ট্র প্রাধান্য পায়, সেই সব ইস্যুতে যেন আপনার গঠনমূলক বিরোধিতা করে। শুধু সস্তা জনপ্রিয়তা অথবা অন্যকে বিতর্কিত করা, অন্যকে ব্যর্থ করার অপচেষ্টা যেন না থাকে। কারণ অপচেষ্টার একটা প্র্যাকটিস তাদের মধ্যে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, তার থেকে জামাত ইসলাম বেরিয়ে আসুক, সেটা চাইছি। অর্থাৎ একটা গঠনমূলক এবং আসলে সমালোচনা হবে, কিন্তু সেই সমালোচনা রাষ্ট্রের স্বার্থে হতে হবে, রাষ্ট্রের সাথে দায়িত্বশীল বিরোধিতা হলে এক জিনিস, আর বিরোধিতার খাতিরে বিরোধিতা আরেক। নিশ্চয়ই আজাদ মজুমদার, এবারের নির্বাচনে গণভোট আরেকটি বড় জায়গা জুড়ে ছিল এবং সেই গণভোটে হ্যাঁ ভোটই জয়ী হয়েছে আমরা বলতে পারি। সেই গণভোট নিয়ে আসলে নানান রকমের প্রশ্ন ছিল। তৃণমূল পর্যায়ে পর্যন্ত তারা বুঝতে পারবেন কিনা সেই ভোট আসলে দেওয়া হবে কিনা, সেই ভোট কতখানি সুষ্ঠুভাবে কাউন্ট হবে, নানানভাবে আপনারা এইগুলো নিয়ে আসলে প্রশ্নবিদ্ধ আপনাদেরকে হতে হয়েছে। গণভোট আসলে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো শেষ পর্যন্ত, গণভোট আসলে কতখানি কার্যকর হতে যাচ্ছে সামনে? গণভোটের মাধ্যমে তো জনগণ তাদের অভিপ্রায় ব্যক্ত করেছে। এখন এটা জনগণের অভিপ্রায়টা আমাদের যারা নির্বাচিত সাংসদ আছেন তারা জেনেছেন। তারা সংসদে যখন যাবেন, তাদের কিন্তু আসলে দ্বৈত দায়িত্ব আছে। এটা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবেও আমাদের এই
মাননীয় সংসদ সদস্য যারা থাকবেন তারা কাজ করবেন। তো জনগণ যেটার প্রতি রায় দিয়েছে বা আস্থা যেখানে জনগণের আছে সেখানে তারা তাদের সেই অনুযায়ী কাজ করবেন। এবং আপনি যদি দেখেন যে তিনটা দল, মানে এইবারের ভোটের ফলাফলের ভিত্তিতে যদি আমরা দেখি যে তিনটা দল আপনার শীর্ষ তিনটা দল হিসাবে আবির্ভূত হয়েছে, বিএনপি, জামাত, তারপরে এনসিপি, তারা প্রত্যেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে হার পক্ষে ক্যাম্পেইন করেছে, তারা হার পক্ষে ভোট চেয়েছে। সো এটা অ্যাকচুয়ালি তাদের প্রত্যেকের নিজস্ব। সেই হার পক্ষে ভোট চাওয়া নিয়েও কিন্তু অনেক বিতর্ক, তর্ক, সমালোচনা ছিল। আপনি তো তর্ক বিতর্ক চাইলে অনেক করতে পারবেন। আসলে মন থেকে হ্যাঁ ভোট চায় না, মন থেকে কি চেয়েছে সেটা তো পরের বিষয়, কিন্তু মুখে তো চেয়েছে। যেটা চেয়েছে সেটা তো আমরা সবাই দেখেছি। বিএনপি চেয়ারম্যান নিজে হার পক্ষে ভোট চেয়েছেন, জামাত চেয়েছে, এনসিপি চেয়েছে। তো তিনটা রাজনৈতিক দল যখন হার পক্ষে ভোট চেয়েছে এবং তিনটা রাজনৈতিক দল এবং জনগণ হার পক্ষে রায় দিয়েছেন, আমরা বিশ্বাস করি এই তিনটা রাজনৈতিক দলই এই রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। তাদের একটা প্রশ্ন আপনার অনেকে করেছেন যে তাদের ইশতেহারও তো এক ধরনের জনগণের কাছে তারা ইশতেহার উপস্থাপন করেছেন এবং তারা যে রায় পেয়েছেন, জনগণ তাদের ইশতেহারের ভিত্তিতে রায় দিয়েছেন। তাদের অনেক ইশতেহারের কিছু কিছু বিষয়ের সাথে জুলাই সনদের হয়তো অমিল আছে, কিন্তু তাহলে তারা কি করবেন, এরকম একটা প্রশ্ন এখন উঠেছে। আমি একটা উদাহরণ দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন। 1991 সালে যে নির্বাচন, সেখানে কিন্তু বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার, এবং তারা কিন্তু পরবর্তীতে সংসদীয় গণতন্ত্র ওই সময় একটা গণভোট হয়েছে এবং গণভোটের রায়ে সংসদীয় গণতন্ত্রর কথা বলা হয়েছিল। তারা তাদের নির্বাচনী ইশতেহারে যাই থাকুক না কেন, তারা ওই গণভোটের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংসদীয় গণতন্ত্র আপনার প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এর চেয়ে বড় সংস্কার খুব কমই হয়েছে 1991 সালে। তো 1991 সালে বিজয়ী হয়ে ওনারা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে দেশের অন্যতম বৃহত্তম এবং অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কার কাজটা করেছেন। আমরা বিশ্বাস করি এইবারও গণভোট একই প্রক্রিয়ায় একটা গণভোট হয়েছে এবং সেই গণভোটে জনগণের মতামত প্রতিফলিত হয়েছে। আমাদের বিশ্বাস ওনারা সেটা বাস্তবায়ন করবেন। জি, এরপর আসলে সংসদে ক্ষমতাকে প্রশ্ন করার সুযোগ থাকুক, সরকারি দলকে প্রশ্ন করার সুযোগ থাকুক এবং বিরোধী দলকেও আসলে জনগণ প্রশ্ন করতে পারবে, সেই সুযোগটিও আমরা চাই। সর্বোপরি আসলে জনগণ সবাইকে প্রশ্ন করতে পারবে কিনা, কিংবা ইশতেহারের রাজনৈতিক দলগুলো, যেই দল এবারে বিরোধী দল হয়ে সংসদে আসছেন, আপনারাও তো ইশতেহার দিয়েছিলেন, সেই ইশতেহারগুলো কিন্তু অনেকটাই আপনাদের পক্ষেও সম্ভব ইশতেহারগুলোকে প্রতিফলন ঘটানো। সেই প্রতিফলনগুলো ঘটবে কিনা, সেই ওয়াদাগুলো আসলে আপনারা রাখবেন কিনা, এই প্রশ্নগুলো নিয়ে ফিরতে চাই। দর্শক, ডিবিসি নিউজের এই বিশেষ আয়োজন নির্বাচন হিসেব নিকেশ থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন নির্বাচনী হিসেব নিকেশ দেখছেন। ব্যারিস্টার ফখরুল ইসলাম, যে কথা শেখ রবিউল আলম বলছিলেন, এই যে আপনারা আসলে বিরোধী দল গঠন করতে যাচ্ছেন, প্রথমবারের মতন আপনারা বিরোধী দল হচ্ছেন এবং প্রথমবারের মতো আপনারা সংসদে যাচ্ছেন বিরোধী দল হিসেবে, আপনাদের কিন্তু দায়িত্বটা অনেক বেশি। জনগণের আসলে কোথায় সমস্যা হচ্ছে, কি হচ্ছে, সেগুলো বিরোধী দল হিসেবে সংসদে গিয়ে বলার সুযোগ কিন্তু আপনাদেরও বেশি, কিন্তু অভিজ্ঞতা আপনাদের কম। আপনাদের জেনে শুনে বিরোধী দল হতে হবে বলে যে কথাটি বলেছেন শেখ রবিউল আলম, সেই জায়গাটিতে আসলে আপনারা কি বলতে চান? ধন্যবাদ। আসলে দেখেন, এই কথাটা আসে অভিজ্ঞতার ব্যাপার। আমি এভাবে বলবো যে 91-এ যখন বিএনপি ক্ষমতা গ্রহণ করেছেন ফার্স্ট টাইম, ওই সময় কিন্তু বেগম খালেদা জিয়ার কোনো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ছিল না। অভিজ্ঞতা তো আসলে পরিস্থিতির কারণেই মানুষের হয়। তারেক রহমানও কিন্তু এই পর্যন্ত ইভেন পার্লামেন্টের মেম্বারও ছিলেন না কোনো সময়। অন্য অভিজ্ঞতা তো, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তো দূরে। আর এই ক্ষেত্রে যদি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার কথা বলা হয়, তাহলে তো অন্য যে সমস্ত অভিযোগগুলো আছে সেগুলো চলে আসে, যে উনি ছায়া গভর্নমেন্ট চালাইছেন, হাওয়া ভবন চালাইছেন, দিচ্ছেন, যে অনেক কিছু আসে। সো অভিজ্ঞতা আসলে এখানে ফ্যাক্টর না। তার চেয়ে জামাত ইসলামের অভিজ্ঞতা অনেক অনেক রিচ। এমন কোনো পার্লামেন্ট নাই বাংলাদেশের যে পার্লামেন্টে জামাত ইসলামের প্রতিনিধি ছিল না শুরু থেকে এই পর্যন্ত। সবসময় জামাত ইসলাম প্রতিনিধিত্ব করেছে পার্লামেন্টে। সো পার্লামেন্ট কীভাবে চলে, পার্লামেন্টের অ্যাকাউন্টেবিলিটি কী, এটা আমার মনে হয় যে এই অভিজ্ঞতার অনভিজ্ঞতার বিষয়টাতে আমি মনে করি না যে জামাত ইসলাম এখানে খুব বেশি একটা পিছিয়ে আছে আর কি। আমি মনে করি যে এটা যথেষ্ট। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে ইফেক্টিভ একটা ডেমোক্রেসি পাবো কিনা। ইফেক্টিভ ডেমোক্রেসির ওয়েস্টার্ন অথবা অন্য, আমরা যারা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি ফলো করি, এটা একেবারেই অবভিয়াস একটা নর্ম যে নির্বাচনের আগে প্রত্যেক মেজর পলিটিক্যাল পার্টিগুলো ডিবেট হয়, যাতে
মানে পুরা ইলেকট্রাল যাতে বুঝতে পারে যে আমরা আসলে কি নিয়ে দাঁড়াচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা জানেন যে জামাত ইসলামের আমির প্রকাশ্যভাবে উনি ইনভাইট করছেন যে আসেন আমরা ডিবেট করি, কিন্তু যথেষ্ট ছিল নির্বাচনী যে আমরা প্রচারণার পুরো ডিবেট 20 দিন করি, জুড়ে। আমরা ডিবেট করি, আমরা পাবলিকের কাছে আমার কি আছে আপনার কি আছে আসেন ডিবেট করি। সেটা সেটা কিন্তু একটু আমরা আসি। পাইনি, সেটা কিন্তু ব্যাস আমরা আপনারা পাইনি। আসলে নিজেদের ইশতেহারে যে কথাগুলো বলেছিলেন বিজয়ী হলে আপনারা আমি যাবেন, আসছি। বিরোধী দল হিসেবে তো সেগুলো করার সুযোগ আছে। আমি আসছি যে তাহলে ওই ডিবেটটা কিন্তু আমরা পাইনি। এখন যেটা আপনারা করতে পারেন, এই দায়িত্ব আপনারা নিতে পারেন, সেটা হচ্ছে যে মুখোমুখি করানো, জনতার মুখোমুখি দাঁড় করানো। আপনারা যদি টিভি মিডিয়াগুলো যদি আপনারা এই ভূমিকা নিতে পারেন যে আমরা 6 মান্থস পরে দুই পার্টির প্রধানকে অথবা তাদের রিপ্রেজেন্টেটিভকে অবশ্যই আমরা, মানে আমাদের ইশতেহার কিন্তু লুকানো না, বিএনপির ইশতেহার কিন্তু লুকানো না, ইশতেহার আছে। সেই ইশতেহার ধরে যদি আপনারা মনে করেন যে আমরা অ্যাকাউন্টেবিলিটি নিব, ইউ আর দ্য মানে প্রাইম পারসন টু ডু ইট। সেই ক্ষেত্রে আমার একটু সেই ক্ষেত্রে দেখেন বিএনপি যেই ইশতেহারে যে মেজর জিনিসগুলো নির্বাচনের আগে বলেছেন যে আমরা ফ্যামিলি কার্ড দিব, খাল খনন করব, তারপরে বৃক্ষরোপণ করব 50 কোটি হোয়াটসঅএভার। এখন মান্থলি ব্রেকডাউন দিয়ে যদি ওইগুলো অ্যাকাউন্টেবিলিটি আনা হয় যে আগামী 6 মাসে কতজন ফ্যামিলি কার্ড পেয়েছে, আমি তো মনে করি যে এখন আর আমরা রেমিটেন্স না পাঠালেও চলবে আমাদের বিদেশ থেকে, কারণ আমাদের ফ্যামিলিগুলো হয়তো ফ্যামিলি কার্ড পাইতে পারে। তো সেক্ষেত্রে এটা আমি চাবো যে আমার ফ্যামিলি কার্ড পাচ্ছে কি না। দেন আদার্স খাল খনন প্রতি ডে হিসাবে 11 কিলোমিটার হওয়ার কথা। আমি 6 মাস পরে অবশ্যই আমি এখানে আসবো, যে অবশ্যই আমরা আসবো যে আমার সে 11 কিলোমিটার খাল খনন এই মাসে হয়েছে কিনা। নতুন চ্যালেঞ্জ ছিল আপনাদের সামনে, পোস্টাল ব্যালট তার মধ্যে একটি নতুন চ্যালেঞ্জ ছিল, এবং পোস্টাল ব্যালটের ভোট আসলে নির্বাচনী সমীকরণকে পাল্টে দিচ্ছে কিনা সেই নিয়ে অনেক আলোচনা ছিল। সেই জায়গাটি একটু জানতে চাই, পোস্টাল ব্যালট আসলে এবারে নির্বাচনে কেমন প্রভাব ফেললো? অন্তত একটা আসনে পোস্টাল ব্যালটের কারণে প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা আশাবাদের খবর এই অর্থে, আপনি দেখেন আমাদের প্রায় 1 কোটির মানুষ বাইরে থাকেন, দেশের বাইরে থাকেন, এবং ওনাদের অধিকাংশই আসলে ভোটার। পরিবারের সোল ব্রেড আর্নার তিনি হয়তো বাইরে থাকেন দেশের। তো ওনাদের সবাই অধিকাংশ যেহেতু ভোটার, এবং ওনাদেরকে এইবার ভোটাধিকার দেওয়া হয়েছে প্রথমবারের মতো, এটা একটা ঐতিহাসিক বিষয় ছিল। ঐতিহাসিক বিষয় হলেও অনেক সংশয় ছিল, অনেক সীমাবদ্ধতা ছিল, যে কারণে আমরা রেসপন্সটা হয়তো খুব বেশি হয়নি। 1 কোটি ডায়াসপোরার মধ্যে মাত্র 7 লক্ষ আপনার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, এবং তার মধ্যে তাদের ভোটেই অন্তত একজন এমপি নির্বাচিত হয়েছেন। এবং এইটা একটা এনকারেজিং নিউজ। আগামীতে আমরা আশা করি 5 বছর পরে প্রযুক্তি আরও উন্নত হবে এবং আরও নিশ্ছিদ্র হবে, এবং সেক্ষেত্রে আমাদের দেশে যেই 1 কোটি ডায়াসপোরা আছে তাদের অধিকাংশই আসলে আপনার পোস্টাল ব্যালটে ভোট দিতে উৎসাহী হবে, এবং তাদের ইস্যুগুলোকে এখন থেকে রাজনৈতিক দলগুলোকে আসলে গুরুত্ব দিতে হবে। কারণ আগামীকাল এইবার একটা সিটে ফলাফল নির্ধারিত হয়েছে আপনার পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটে, আগামীতে সেটা 50টা সিটে গিয়ে দাঁড়াতে পারে যদি পরিস্থিতি আমরা যেভাবে আশা করছি সেরকম থাকে। নতুন আরেকটা রাজনৈতিক পরিবর্তন হয়তো আমরা দেখার তার প্রান্তে দাঁড়িয়ে আছি। সেক্ষেত্রে এটা আরেকটা রাজনৈতিক বিপ্লব। আমি মনে করি এই বিপ্লবের সূচনাটা হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে, আগামীতে ওই বিপ্লব পূর্ণতা পাবে। নিশ্চয়ই। শেখ রবিউল আলম, নির্বাচনী সময় বিএনপি যতবার আসলে নির্বাচনী প্রচারণায় গেছে, দুটো লাইন সবচেয়ে বেশি হয়তো ব্যবহৃত হয়েছে। একটি হচ্ছে তারেক রহমান যেদিন প্রথম দেশে এসেছেন তিনি বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান, এবং বারবার বিএনপিকে আমরা বলতে শুনেছি সবার আগে বাংলাদেশ। কি প্ল্যান তারেক রহমান করেছেন, সেই প্ল্যান আসলে এবারে আপনারা এক্সিকিউট করবেন কিনা, এবং যে ইশতেহার আপনারা জনগণকে বলেছেন, অর্থাৎ যে প্রমিস আপনারা বাংলাদেশের জনগণকে করেছেন, সেই ওয়াদা আপনারা রাখবেন কিনা। আর ছোট করে একটু জানতে চাই, একসাথে অনেকগুলো প্রশ্ন হচ্ছে যদিও, আপনাদের সামনে আসলে যে নতুন মন্ত্রিসভা আসতে যাচ্ছে, সেই মন্ত্রিসভায় কারা থাকছেন, নতুন কোনো চমক আসলে বিএনপির পক্ষ থেকে থাকছে কিনা? প্রবীণ নবীন সবাইকে মিলিয়ে করা হবে, যাদের অভিজ্ঞতা আছে, আবার যারা নতুনভাবে কাজ করতে চায় তাদেরকে দিয়ে করা হবে, যারা মন্ত্রণালয়গুলি চালাতে সক্ষম হবেন। এবং প্ল্যান তো আছেই, সেই প্ল্যানের ভিত্তিতেই তো ইশতেহারটা হয়েছে। এই যে ধরেন 25 কোটি গাছ লাগানোর কথা উনি বললেন, 5 বছরে 5 কোটি গাছ, ডেফিনেটলি এটা অঙ্গীকার, ডেফিনেটলি সেটা হবে। ফ্যামিলি কার্ডও হবে, যেটা আমরা অঙ্গীকার করেছি সেটা হবে। উনি বলছিলেন ওনাদের নাকি অভিজ্ঞতা আমাদের চেয়ে অনেক বেশি। যখন এভাবে বলেন না, সব পার্লামেন্টে ওনাদের অভিজ্ঞতা ছিলেন, 2018-তে ছিলেন বিএনপির চেয়ে বেশি, এটা কিন্তু আমি বলিনি। আমি বলছি আমাদের সব পার্লামেন্টে ছিলেন না। আমি শুনেন আগে 2018 পার্লামেন্টেই ছিলেন না, 2008 পার্লামেন্টেই ছিলেন না, সেই নির্বাচনে সিটও পান নাই। আপনাদের যে সংসদটা যাচ্ছেন বিরোধী দল হিসেবে, 5 জন এর আগে জীবনে পার্লামেন্টে যাওয়ার সুযোগ এসে কারো হয়নি।
আর আমাদের এই যে 220 জনের কাছাকাছি যারা নির্বাচিত হয়েছে, 150 জনের পার্লামেন্টে এর আগে বারবার যাওয়ার অভিজ্ঞতা আছে। তো এই অভিজ্ঞতা যদি এক করে ফেলেন তখনই সমস্যাটা তৈরি হয়। যেখানে 5 জন পাবেন না জামাত ইসলামের যারা নির্বাচিত হয়েছে, যাদের সংসদে যাওয়ার অভিজ্ঞতা আছে, এবং ওনাদের প্রধান যিনি শফিকুর রহমান, তার অভিজ্ঞতা নেই সংসদে যাওয়ার, একদিনের জন্য অভিজ্ঞতা নেই। 3 বার এর আগে নির্বাচন করেছেন, একবারও নির্বাচিত হননি। সেটা তো এবার আপনাদের প্রথম নির্বাচিত হয়েছে। সেটা তো আপনাদের সেটা তো আপনি বলেছেন, নাই এখন যিনি সেটা তো আপনি বলেছেন। আরে ভাই শুনেন না, সেটা তো আপনি সেটা তো বলেছেন, সেটা তো আমি দ্বিমত করি। তারেক রহমানের আমি নাই। বলছি 3 বার নির্বাচিত করেছেন, একবারই নির্বাচিত হন নাই। আপনাদের এই যে 68 জন নির্বাচিত হয়েছে, 5 জনের সংসদে যাওয়ার অভিজ্ঞতা আছে প্রিভিয়াস, আর আমাদের 150 জনের সংসদে যাওয়ার অভিজ্ঞতা আছে। সেখানে কিন্তু প্রশ্ন পরিচালনার তুলেছেন যে অভিজ্ঞতা আছে, তারেক রহমানও তো মন্ত্রী আছে। এবারই প্রথম আসলে তিনিও সংসদে যাচ্ছেন, সেই প্রশ্ন কিন্তু তুলেছেন আমাদের ব্যারিস্টার ফখরুল আরে ইসলাম। বাবা, সেটা তো দ্বিমত করিনি, উনি যাচ্ছেন প্রথম, কিন্তু উনার যিনি প্রধান তিনি তো 3 বার নির্বাচন করেও একবার যেতে পারেননি। আবার আমাদের 150 জন ওই পার্লামেন্টে বারংবার গিয়েছে, মন্ত্রিত্ব করেছে, উনি তো দপ্তর 3 বার চালিয়েছে, নির্বাচন করেছেন, মন্ত্রণালয় তারেক রহমান চালিয়েছে। কিন্তু আরেকবার নির্বাচন ওনাদের জীবনে করেন। একজনের ওই অভিজ্ঞতা নেই, একজনের। অনলি 5 জন যাচ্ছেন যারা আগে মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। আবার ধরেন বললেন সব জায়গায় আমাদের অভিজ্ঞতা আছে, পার্লামেন্টে সব পার্লামেন্টে উন্ডা গিয়েছেন। 2018-তে উন্ডা পার্লামেন্টে ছিলেন নাকি? 2008-এ উন্ডা ছিলেন নাকি কোনো মেম্বার অফ পার্লামেন্ট? ছিলেন না তো। এই দুটোকে যখন ইকুয়াল করে বলেন ওনাদের অনেক অভিজ্ঞতা আছে, সেখানে আমি আপত্তি তুলেছি। এটা তো দ্বিমত নয় যে তারেক রহমান সাহেব প্রথম যাচ্ছেন, ডেফিনেটলি যাচ্ছেন প্রথম, কিন্তু উনাদের প্রধানত প্রথম যাচ্ছেন, সেটা কেন স্বীকার করেন না? না, সেটা তো প্রশ্ন ছিল না তাই তো আমার প্রতি। আমি কেন কথাটা সেটা হচ্ছে স্বীকার যে করব? অভিজ্ঞতা সেই প্রশ্ন সাজেন আপনি না। জবাব দিতে যখনই বলা হয় বিরোধী দলের অভিজ্ঞতার প্রয়োজন আছে, গত্রদাহ শুরু হয়ে যায়। না, আর কেন? আমরা তো যখন বলছি না বড় যে আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা বারবার 5 বার রাষ্ট্র ব্যবস্থাপনা করেছে বিএনপি, দায়বদ্ধ থেকে করেছে, ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন করেছে, করিনি? তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন করেছে, বিরোধী দল হয়েছে, আবার বিরোধী দলে গিয়েছে 119 আসন নিয়ে, আবার সেখানে বিরোধী দলের দায়িত্ব পালন করেছে। এই দুটোকে এক করে দেখেন নাকি? যারা এক করে দেখেন তারা এখনো মনে হয় যে রাজনৈতিক রাইট ট্র্যাকে আসতে চাচ্ছেন না। আমি প্রথমেই বলেছি জামাত ইসলাম ভালো করেছে, তারা যদি বিরোধী দলও ভালো করতে চায় ডেফিনেটলি তাদের অভিজ্ঞতা অর্জন করতে হবে। বিরোধী দলের ভূমিকাটাও তো জানতে হবে রে ভাই। বিরোধী দলে ছিলেন, আমাদের সাথে ছিলেন, এক কোণায় 3 জন বসেছিলেন, 2 জন বসেছিলেন, দেখেছেন আমরা কি করি, তার সাথে হাত তুলেছেন, ভূমিকা রাখেননি। রাখতে শিখুন। আমি বলছি ভূমিকা ইতিবাচক। রাখতে শিখছে কিনা জামায়াত ইসলামী না, এবার? অফকোর্স আমরা মনে করি যে খুব ভালোভাবে আমরা ভূমিকা রাখতে শিখছি। আপনি সেটা দেখেন পিপলের ম্যান্ডেট, আপনি দেখেন যে মানে 4th ফোল্ড এই যে ম্যান্ডেট জনগণ দিল, এটা জনগণ অবিবেচক হিসেবে দেয়নি। অবশ্যই জামাত ইসলাম সেখানে খুব শক্ত ভূমিকা রাখতে পারবেন বলেই আমরা মনে করি যে জনগণের জি, ম্যান্ডেট দিয়েছে। শেষ করতে চাইছে 68 আসন পেয়ে মনে করেন একেবারে পিপল ম্যান্ডেটই হয়ে গেল, আর 220 যারা পায় তাদের আর পিপল আপনাদের ম্যান্ডেটকে তো আমরা অস্বীকার করছি। আমার এই কথাটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা এভাবে যারা জনগণের দেখতে এই- চান সেই জি বলুন। জনগণের এই রায় আসলে জয়ী হোক, আমরা সেই প্রত্যাশা রাখতে হ্যাঁ, চাই। সেই প্রত্যাশা যদি চাইতে হয়, যে দল সরকার গঠন করবে সে তার দায়িত্ব বুঝতে হবে, যে দল নতুন করে বিরোধী দল হচ্ছে তাকেও দায়িত্ব বুঝতে হবে, জানতে হবে, ধারণ করতে হবে। জি নিশ্চয়ই, এবং আপনারা ইশতেহারে জনগণকে উদ্দেশ্য করে যে ওয়াদা রেখেছেন, সেই ওয়াদা এবার অন্তত জনগণ সামনে কার্যকর হতে দেখবে, সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। শেখ রবিউল আলম, ব্যারিস্টার ফখরুল ইসলাম এবং আজাদ মজুমদার, অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন নির্বাচনী হিসেব নিকেশ থেকে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।